মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি অ্যাপসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, আমরা প্রিভিয়াস ক্লাসে H2S গ্যাস পড়িয়েছিলাম এবং তার প্রস্তুতি, তার বিক্রিয়া, ব্যবহার এগুলো পড়িয়েছিলাম। আজকে আমরা নাইট্রোজেন গ্যাস পড়াবো, হেডিং মেরে দিয়েছি। এই নাইট্রোজেন গ্যাসের আমরা প্রথমে যেটা পড়াবো, তোমরা জানো সবাই যে বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে যে গ্যাসটা পাওয়া যায় সেটা হচ্ছে এই নাইট্রোজেন গ্যাস। প্রায় বায়ুমণ্ডলে ৭৯% এই নাইট্রোজেন গ্যাস বর্তমান। এছাড়া প্রকৃতিতে যৌগ হিসাবে সোডিয়াম নাইট্রেট বা এটাকে আমরা বলি চিলি সলপিটার, এই যৌগটাতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন পাওয়া যায়। আর পটাশিয়াম নাইট্রেট বা এটাকে আমরা নাইটার বলি, এই দুটো যৌগের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন গ্যাস পাওয়া যায়। তো এই নাইট্রোজেন গ্যাসের আমরা পরীক্ষাগার প্রস্তুতি করব। তোমরা দেখো, একটা চিত্র এঁকেছি। এটা হচ্ছে একটা ফ্লাক্স নিয়েছি আমরা কাঁচের, হ্যাঁ, আর এখানে উপরে একটা নির্গম নল দেওয়া আছে, এই নির্গম নল, আর এদিকে আমাদের গ্যাস যা রাখা আছে। তো প্রথমে কি করা হয়, প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য নেওয়া হয়, সোডিয়াম নাইট্রাইট, আর কি নেওয়া হয় সঙ্গে অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl। এই দুটো হচ্ছে আমাদের প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য নাইট্রোজেন গ্যাস প্রস্তুতির জন্য। সেটা 1:1 অনুপাতে এইটার মধ্যে নিয়ে নেওয়া হয়, অ্যামোনিয়াম ক্লোরাইড আর সোডিয়াম নাইট্রাইট নিয়ে এদের ঘন জলীয় দ্রবণ তৈরি করা হয়। জলীয় দ্রবণ করে ধীরে ধীরে আমরা এটাকে উত্তপ্ত করি। উত্তপ্ত করলে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয় এবং এটা এসে এই গ্যাস জারে জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়। এখন প্রশ্ন হচ্ছে, কেন আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড আর সোডিয়াম নাইট্রাইটের ঘন জলীয় দ্রবণ নিয়েছি? এটার ঘন জলীয় দ্রবণ কেন নিচ্ছি? এটা আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে আমরা যদি শুকনো অবস্থায় নিতাম বা ড্রাই অবস্থায়, তাহলে এই অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে উদ্বায়ী পদার্থে উড়ে চলে যাবে, ফলে আমরা নাইট্রোজেন গ্যাস পাবো না। আচ্ছা, এটাকে কেন আমরা জলের নিম্ন অবস্থান দ্বারা সংগ্রহ করছি? কারণ নাইট্রোজেন গ্যাসটা জলে খুব স্বল্প পরিমাণে দ্রাব্য, তাই এটাকে জলের নিম্ন অবস্থান দ্বারা সংগ্রহ করা হয়। নাইট্রোজেনের তোমরা জানো এর আণবিক ভর হচ্ছে 28, তাহলে এর বাষ্প ঘনত্ব সমান কি 28/2 মানে কত? 14। অর্থাৎ নাইট্রোজেন গ্যাসটা বায়ুর চেয়ে সামান্য হালকা। অর্থাৎ যেখানে বায়ুর বাষ্প ঘনত্ব 14.4 তোমরা জানো, সেখানে নাইট্রোজেনের বাষ্প ঘনত্ব 14, প্রায় বায়ুর ভরের প্রায় সমান। এই জন্য এটাকে বাতাসের ঊর্ধ্ব অপসারণ দ্বারা সংগ্রহ করা হয় না, আমরা জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করি। এরপর আমরা নাইট্রোজেনের এই যে প্রস্তুতিতে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আলোচনা করব, যে এর বিক্রিয়াটা কিভাবে হচ্ছে। দেখো, সোডিয়াম নাইট্রাইটের সঙ্গে অ্যামোনিয়াম ক্লোরাইডের প্রথম ধাপে অ্যামোনিয়াম নাইট্রাইট প্লাস সোডিয়াম ক্লোরাইড তৈরি হয় এই ধীরে ধীরে উত্তপ্ত করলে। আর ওই টেম্পারেচারেই এই অ্যামোনিয়াম নাইট্রাইটটা নাইট্রোজেন এবং জলে বিয়োজিত হয়। এইভাবে আমাদের নাইট্রোজেন গ্যাসটা আমরা পাই, যেটা গিয়ে আমাদের গ্যাস জারে জমা হয়। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আমরা অ্যামোনিয়াম নাইট্রাইটকে উৎপন্ন করে আমরা সেখান থেকে নাইট্রোজেন গ্যাস পেলাম, কিন্তু আমরা যদি সরাসরি অ্যামোনিয়াম নাইট্রাইটকে উত্তপ্ত করতাম সেক্ষেত্রে কি ঘটনা ঘটতো? এটা আমাদের প্রায় খুব গুরুত্বপূর্ণ একটা বিভিন্ন জায়গাতে কোশ্চেন আসে, যে অ্যামোনিয়াম নাইট্রাইটকে যদি আমরা সরাসরি উত্তপ্ত করি সেক্ষেত্রে কী অসুবিধা হয়। কারণ এই বিক্রিয়াটা হচ্ছে অত্যন্ত তাপ উৎপাদক বিক্রিয়া, যেটাকে আমরা তাপমুচি বিক্রিয়া বলি, এবং বিক্রিয়াটা অতি দ্রুততার সঙ্গে ঘটে, ফলে বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থাকে। অর্থাৎ এই যে আমাদের কাঁচের যে ফ্লাক্সটা আছে, এটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য অ্যামোনিয়াম নাইট্রেটকে সরাসরি উত্তপ্ত করে নাইট্রোজেন গ্যাস পাওয়া যায় না, সেক্ষেত্রে বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থেকে যায়। তাই আমরা অ্যামোনিয়াম নাইট্রাইটের সরাসরি এই তাপটাকে আমরা বর্জন করি। এই জন্য আমরা পরীক্ষাগারে সোডিয়াম নাইট্রাইটের সঙ্গে অ্যামোনিয়াম ক্লোরাইডের 1:1 মিশ্রণের ঘন জলীয় দ্রবণটা আমরা ব্যবহার করি। এবার আমরা আলোচনা করব নাইট্রোজেন গ্যাসের ভৌত ধর্ম। এর ভৌত ধর্ম কি? নাইট্রোজেন গ্যাস একটা বর্ণহীন গ্যাস, একটা গন্ধহীন গ্যাস। এটা কোনো বিষাক্ত গ্যাস নয়, এটা জলে স্বল্প পরিমাণ দ্রাব্য হয়, মানে দ্রবীভূত হয়। এছাড়া নাইট্রোজেন গ্যাস স্ফুটনাঙ্ক খুবই কম, -195.8 ডিগ্রি সেন্টিগ্রেড। তাই এটা সামান্য উষ্ণতাতেই এটা এই 1 অ্যাটমসফিয়ার চাপে এবং -195.8 ডিগ্রি সেন্টিগ্রেড একটি তরলে পরিণত হয়ে যায়, যেটাকে আমরা তরল নাইট্রোজেন বলি। আর এটা জলে খুবই স্বল্প দ্রাব্য, প্রায় 1 লিটার জলে
23.6 গ্রাম মতো নাইট্রোজেন দ্রবীভূত হয়। এটা এতটাই জলের স্বল্প দ্রাব্য। এরপর আমরা চলে যাব নাইট্রোজেন রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্মের মধ্যে প্রথমে আমরা যে রাসায়নিক বিক্রিয়াতে যাব, এই প্রসঙ্গে তোমাদের একটা কথা বলে দিই যে রাসায়নিক বিক্রিয়া করার আগে এর একটা রাসায়নিক প্রকৃতি সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার স্পষ্ট, যেটা তোমাদেরকে রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে আমি আলোচনা করেছি। যে নাইট্রোজেনের যদি তোমরা গঠনটা পর্যবেক্ষণ করো, যে এর দুটো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে এবং একটি ত্রিবন্ধন থাকে। তো এই কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি বা রাসায়নিক বিক্রিয়া করতে গিয়ে আমাদের এই ব্যাপারটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে এটা ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে। আমরা সবাই জানি ত্রিবন্ধনের বন্ধন শক্তি দ্বিবন্ধন বা এক বন্ধনের চেয়ে বেশি। এই জন্য সাধারণভাবে আমরা জানি কোন রাসায়নিক বিক্রিয়ায় পরমাণু অংশগ্রহণ করে। তাই এই নাইট্রোজেন অণুর এই ত্রিবন্ধনকে ভেঙে নাইট্রোজেন পরমাণুতে পরিণত করতে প্রচুর পরিমাণে শক্তির দরকার, ভীষণ পরিমাণে তাপ শক্তির দরকার। এই জন্য নাইট্রোজেন সাধারণ অবস্থায় কিন্তু নিষ্ক্রিয় অবস্থায় থাকে। এই জন্য বেশিরভাগ রাসায়নিক বিক্রিয়া আমরা দেখব হাই টেম্পারেচারে ঘটে, অর্থাৎ উচ্চ উষ্ণতায় এর বেশিরভাগ বিক্রিয়াগুলো সংঘটিত হয়। তো আমরা এর প্রথম রিয়াকশনটা আমরা আলোচনা করতেছি। রাসায়নিক ধর্মে আমরা প্রথমে যেটা আলোচনা করব ম্যাগনেসিয়াম বা ক্যালসিয়াম বা লিথিয়াম, এই ধরনের ধাতুর সঙ্গে আমরা নাইট্রোজেন গ্যাসের বিক্রিয়া আলোচনা করব। তো ম্যাগনেসিয়াম উচ্চ উষ্ণতায় নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করলে ম্যাগনেসিয়াম নাইট্রাইড তৈরি করে। তোমরা জানো ম্যাগনেসিয়ামের যোজ্যতা 2, নাইট্রোজেনের যোজ্যতা 3, ম্যাগনেসিয়াম নাইট্রাইড 3Mg+2N2। তো এই ম্যাগনেসিয়াম নাইট্রাইডে যদি জল যোগ করা হয়, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয় প্লাস অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। অনুরূপভাবে আমরা যদি ক্যালসিয়ামের সঙ্গে নাইট্রোজেন গ্যাসের বিক্রিয়া ঘটাই, ক্যালসিয়াম নাইট্রাইড উৎপন্ন হয় CH3N2। অনুরূপভাবে আমরা যদি লিথিয়ামের সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়া ঘটাই, লিথিয়াম নাইট্রাইড তৈরি হয় Li3N2। এগুলো হচ্ছে ধাতুর সঙ্গে বিক্রিয়া, আমি বলে দিলাম। এরপর আমরা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া আলোচনা করব। সাধারণত নাইট্রোজেন গ্যাসের সঙ্গে অক্সিজেন গ্যাসের বিক্রিয়া উচ্চ উষ্ণতা প্রায় 3000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এই বিক্রিয়াটা সংঘটিত হয়। করলে এটা নাইট্রিক অক্সাইড তৈরি হয় এবং এটা একটা তাপ শোষক বিক্রিয়া, নাইট্রিক অক্সাইড। নাম্বার 3, নাইট্রোজেন গ্যাসের সঙ্গে যদি আমরা হাইড্রোজেন গ্যাসের বিক্রিয়া ঘটাই 1:3 অনুপাতে, এটা তোমরা পড়েছো হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির সময় আমরা পড়িয়েছি। তো এখানে 450 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, 200 বায়ুমণ্ডলীয় চাপ, আর পটাশিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড উদ্দীপক এবং আয়রন চূর্ণটাকে আমরা অনুঘটক রূপে ব্যবহার করি। করলে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয় এবং এটা একটা তাপ উৎপাদক বিক্রিয়া। এটাও একটা নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া। এরপর আমরা আলোচনা করব রিয়াকশন নাম্বার 4। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিক্রিয়া, প্রায় মাধ্যমিকে আসে। সেটা হচ্ছে উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে কি ঘটে। ক্যালসিয়াম কার্বাইড এর সঙ্গে নাইট্রোজেন গ্যাস চালনা করা হচ্ছে 1100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। উৎপন্ন হবে CaNCN, এই যৌগটার নাম হচ্ছে ক্যালসিয়াম সায়ানামাইড প্লাস কার্বন। তোমরা অনেকে এই যৌগটাতে CaCN2 আকারেও লিখতে পারো, CaNCN বা CaCN2, অনেক বইতে এটা তোমরা পাবে, একই যৌগ দুটি। তো এই ক্যালসিয়াম সায়ানামাইড আর এই কার্বন, এই দুজনের মিশ্রণকে বলা হয় নাইট্রোলিম। CaNCN প্লাস কার্বন এর মিশ্রণকে বলা হয় নাইট্রোলিম। নাইট্রোলিম কাকে বলে? প্রায় পরীক্ষায় কোশ্চেন আছে যে ক্যালসিয়াম সায়ানামাইড আর কার্বনের মিশ্রণকে নাইট্রোলিম বলে। এর ব্যবহার কি না, এটা সার হিসেবে ব্যবহার করা হয়। কিভাবে সার হিসেবে এটা ব্যবহার করা হয় এর অ্যাপ্লিকেশনটা বলে দিচ্ছি। এই নাইট্রোলিমে অর্থাৎ CaNCN এ যদি আমরা জলের সঙ্গে বিক্রিয়া ঘটাই, তাহলে ক্যালসিয়াম কার্বনেট আর অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। এই অ্যামোনিয়া গ্যাসটা বাতাসের অক্সিজেন দ্বারা জারিত হয়ে অ্যামোনিয়াম নাইট্রেট বা নাইট্রোজেন ঘটিত সার উৎপন্ন করে। এই জন্য এটাকে সার হিসেবে ব্যবহার করা হয়। এটা হয়তো তোমাদের বইতে নাও থাকতে পারে, কিন্তু তোমাদের জানতে হবে যে কেন এটাকে সার হিসেবে ব্যবহার করা হয়। কারণ এটা অ্যামোনিয়া অক্সিজেন দ্বারা জারিত হয়ে অ্যামোনিয়াম নাইট্রেট, যেটা আমরা নাইট্রেট ঘটিত সার হিসাবে এটাকে
আমরা ইউটিলাইজ করি। নাইট্রোজেন পড়াতে গিয়ে একটা গুরুত্বপূর্ণ জিনিস প্রায় এটা আমাদের আলোচনা করতে হয়, আমরা আলোচনা করি, এটা বিশেষ করে ভালো ভালো কম্পিটিশন পরীক্ষায় আসে। তোমরা যে দেখেছো ট্রাম গাড়ি দেখেছো তোমরা অনেকে, এই যে ট্রাম গাড়িতে দুটো বগি থাকে, তো এর এই আগে যে কোনো একটা বগিতে একটা বৈদ্যুতিক তার লাগানো থাকে যেটা লেগে লেগে যায়, এই অংশটাকে আমরা পেন্টোগ্রাফ বলি। এই পেন্টোগ্রাফ আর পরিবাহী তার যখন বিচ্ছিন্ন হয়ে যায় তখন কেন বাদামি বর্ণের ধোঁয়ার সৃষ্টি হয়? এটা একটা নাইট্রোজেন চ্যাপ্টারে নাইট্রোজেনের একটা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। স্যার কী করে না, কারণ এই পেন্টোগ্রাফের সঙ্গে যখন এই তারের সংযোগ বিচ্ছিন্ন হয় তখন একটা বৈদ্যুতিক স্পুলিংও হয়। সেই বৈদ্যুতিক স্পুলিংয়ে বাতাসের নাইট্রোজেন আর অক্সিজেন প্রায় 3000 ডিগ্রি সেন্টিগ্রেড এটা নাইট্রিক অক্সাইড তৈরি করে। এই নাইট্রিক অক্সাইড অতিরিক্ত অক্সিজেনের সঙ্গে বায়ুর বিক্রিয়া করে বাদামি বর্ণের নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করে। এটা হচ্ছে এর অ্যান্সার। আমি আবার একবার বলে দিচ্ছি, ট্রাম গাড়ির পেন্টোগ্রাফ ও তড়িৎ পরিবাহী তারের সংযোগ বিচ্ছিন্ন হলে কেন বাদামি বর্ণের ধোঁয়ার সৃষ্টি হয়, এর কারণটা তোমাদেরকে বললাম। এরপর আমরা আলোচনা করব নাইট্রোজেনের আবদ্ধকরণ, মাটিতে কিভাবে বায়ুর নাইট্রোজেন আবদ্ধীকরণ হয়। এখন আমরা জানি যখন বজ্র পড়ে, বজ্রের সময় প্রায় 3000 ডিগ্রি টেম্পারেচার সৃষ্টি হয়। ওই সময় নাইট্রোজেন বায়ু এবং অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। এটা তাপ শোষক বিক্রিয়া। এই নাইট্রিক অক্সাইডের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হয়। এই নাইট্রোজেন ডাইঅক্সাইড যখন ভূপৃষ্ঠে পতিত হয় তখন বৃষ্টির জলের সঙ্গে বিক্রিয়া করে এটা নাইট্রিক অ্যাসিড এবং নাইট্রাস অ্যাসিড, এটা হচ্ছে নাইট্রাস অ্যাসিড, এটা তোমাদের কাছে নতুন, নাইট্রাস অ্যাসিড এটা, আর এটা নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়। তাহলে এটা কীভাবে মাটিতে যায়? মাটিতে নাইট্রেট লবণ গেল, এগুলো কী হয় মাটির মধ্যে আমরা জানি যে বিভিন্ন ধরনের ক্যালসিয়াম কার্বনেট মাটির মধ্যে থাকে, এটা মাটিতে থাকে অলরেডি আগে থেকে ক্যালসিয়াম কার্বনেট। এই ক্যালসিয়াম কার্বনেট এই নাইট্রিক অ্যাসিড বা নাইট্রাস অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রেট লবণ রূপে মাটিতে স্থিত হয়, অর্থাৎ ক্যালসিয়াম নাইট্রেট প্লাস কার্বন ডাইঅক্সাইড আর জল। বা মাটির মধ্যে সোডিয়াম কার্বনেটও প্রচুর পরিমাণে থাকে, এগুলো ক্ষার, এই অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করছে, তাহলে সোডিয়াম নাইট্রেট প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস জল, এইভাবে বায়ুর নাইট্রোজেন মাটিতে স্থিত হয়। এটা হচ্ছে নাইট্রোজেনের আবদ্ধীকরণ বলা হয়। আর তোমরা অলরেডি এটা বায়োলজিতে পড়েছো, বায়োলজিক্যাল সায়েন্সে, সেটা হচ্ছে নাইট্রোজেন চক্রটা কি, যে প্রক্রিয়ায় বায়ুমণ্ডলের নাইট্রোজেন জীবদেহে আর জীবদেহের নাইট্রোজেন বায়ুমণ্ডলে অপরিবর্তিত অবস্থায় কি হয়, স্থানান্তরী হয়, সেটাকে আমরা নাইট্রোজেন চক্র বলি। এটা তোমরা অলরেডি জানো। আমরা লাস্ট অফ অল এই চ্যাপ্টারটার এই টপিকসটার যেটা পড়বো সেটা হচ্ছে নাইট্রোজেন কতগুলো গুরুত্বপূর্ণ ব্যবহার আছে। ব্যবহার নাইট্রোজেনের, নাইট্রোজেন প্রথমত আমরা খুব গুরুত্বপূর্ণ দুটো যৌগ তৈরি করতে পারি, একটা হচ্ছে অ্যামোনিয়া আর একটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড, যেটা আমাদের প্রায় পরীক্ষাগারে কাজে লাগে। এছাড়া গুরুত্বপূর্ণ কিছু সার, ইউরিয়া প্রস্তুত করতে কাজে লাগে। 3 নম্বর, অ্যামোনিয়াম সালফেট তৈরি করতে কাজে লাগে। বিভিন্ন নাইট্রেট ঘটিত সার তৈরি করতে কাজে লাগে। এছাড়া অ্যামোনিয়াকে নিষ্ক্রিয় দ্রাবক গ্যাস হিসেবে ব্যবহার করা হয়। কোথায়? তোমরা সবাই জানো, ইলেকট্রিক বাল্বে। এছাড়া নাইট্রোজেন, তরল নাইট্রোজেন চোখের করণীয় সংরক্ষণে বা চক্ষু সংরক্ষণে আমরা ব্যবহার করি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা নাইট্রোজেনের ব্যবহার, অর্থাৎ হিমায়ক রূপে এটাকে ব্যবহার করা হয়। এই বলে তোমাদের এই চ্যাপ্টার ক্লোজ করছি। নেক্সট চ্যাপ্টারে আমরা শিল্প উৎপাদন পদ্ধতিগুলো পড়াবো, HCl গ্যাস, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড আর অ্যামোনিয়া।